নববর্ষের শুভেচ্ছা জানাই। আজকে আমরা এখানে এসেছি একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করার জন্য, এবং আজকে আমি আমার কথা শুরু করার আগে আমার প্রেসের বন্ধুদেরকে ধন্যবাদ জানাতে চাই যে ওনারা কিন্তু এই বিষয়টি যেটা নিয়ে আমরা কথা বলবো তারা বারবার সমস্ত মিডিয়াতে, প্রেস হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, ডিজিটাল হোক, সব জায়গায় তারা বারবার এই প্রশ্নটা তুলছে যেটা কেন হচ্ছে। আপনারা সবাই জানেন আমরা কি নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে আইএসএল এর রেফারিং। সাধারণত একটা ফুটবল ক্লাব হিসেবে যেটা সবার আগে থাকে সেটা হচ্ছে আমাদের সকলের মেনে নিতে হয় যে রেফারিজ ডিসিশন ইজ ফাইনাল, আম্পায়ার ডিসিশন ইজ ফাইনাল, এটা মানতে হয়, খেলার এটা একটা স্পিরিট। কিন্তু কখনো কখনো সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সেই মুহূর্তটা, সেই ইনফ্লেকশন পয়েন্টটা হয়তো এসে গেছে, সমস্ত ধৈর্যের বাঁধ আমাদের ভেঙে গেছে, যে কারণে রেফারিং এর উপরে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন করছি। মূল কথায় যাওয়ার আগে দেখুন, রেফারিং যারা হারে তাদের রেফারিং কখনো পছন্দ হয় না, এটা আমরা জানি, কিন্তু ব্যাপারটা ঠিক সেরকম নয় এবং সেখান থেকেই আমরা শুরু করব। আমরা এখানে শুধু কথা বলবো না, আমরা কিছু জিনিস দেখাবো সবার সামনে। এই দৃশ্যগুলো সবাই দেখেছে, এর আগে সবাই দেখেছে, মিডিয়ার বন্ধুরা তো বারবার দেখেছে, ঘেটেছেন এটাকে, কিন্তু এটা দেখা খুব দরকার। তার কারণ এটা কনটেক্সটটা সেট করবে আমরা যে আলোচনাটা করব তার উপরে। তো আমি সুমনকে রিকোয়েস্ট করব অডিও ভিজুয়াল মিডিয়াটাকে স্টার্ট করার জন্য। এবং লড়াই গত 105 বছর ধরে ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে এই কথাটি সমার্থক। দেশভাগের আগে এবং পরবর্তী উত্তাল সময়গুলোতে ক্লাব এবং ক্লাবের সমর্থকেরা তাদের লড়াইয়ের মধ্যে দিয়ে তার বাস্তবায়ন ঘটিয়েছেন। যখন বাস্তুচ্যুত ছিন্নমূল উদ্বাস্তু লোকেরা তাদের অস্তিত্বের জন্য দাঁতে দাঁত চেপে লড়াই করছিল, তখন ইস্ট বেঙ্গল ক্লাবকে দেশের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করতে একটি শরণার্থী ক্লাবের তকমার সাথেও লড়াই করতে হয়েছিল। আবার স্বাধীনতার 75 বছর পরেও আমরা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আইএসএল এর প্রায় প্রতিটি ম্যাচেই ইস্ট বেঙ্গল ক্লাবকে বিভিন্ন পরিস্থিতির শিকার হতে হচ্ছে। স্বাভাবিকভাবেই আমাদের মনে হচ্ছে যে তাহলে কি এখনো আমাদের শরণার্থী ক্লাব হিসেবেই বিবেচনা করা হচ্ছে? তাহলে আমাদের সাথেই এরকম কেন হচ্ছে? এবং এটা আমাদেরকে কিন্তু ভাবতে বাধ্য করা হচ্ছে। সবাই জানে এবং দেখেছে গত 10 থেকে 12 বছর ধরে আমাদের পক্ষপাতমূলক রেফারিং এর শিকার হতে হয়েছে এবং হচ্ছে, সেটা আই লিগ হোক কিংবা আইএসএল। এই দীর্ঘ সময়ের মধ্যে আমরা সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রায় 50টি অভিযোগপত্র পাঠিয়েছি, কিন্তু তার কোনো প্রতিকার তো হয়নি। উল্টে রেফারিং এর মান দিনের পর দিন খারাপ থেকে আরো খারাপতর হয়ে গিয়েছে। এমনকি গত 11ই জানুয়ারি শেষ আইএসএল ডার্বিতেও আমাদের একটি ন্যায্য পেনাল্টি প্রত্যাখ্যান করা হয়েছিল এবং আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় সৌভিক চক্রবর্তীকে অপ্রয়োজনীয় এবং অন্যায্যভাবে প্রথম হলুদ কার্ড দেখানো হয়েছিল, যেটি দ্বিতীয়ার্ধে আরও একটি হলুদ কার্ড এবং সাসপেনশনের পথ প্রশস্ত করেছিল। আসলে আমরা অনেকেই ম্যাচের আগে ভবিষ্যৎবাণী করেছিলাম যে আমাদের মিডফিল্ডের মেরুদণ্ড ভেঙে ফেলার লক্ষ্যে সৌভিককে নিশানা করা হবে, এবং তার কারণ অন্য দুই মিডফিল্ডার ইতিমধ্যেই ইনজুরির কারণে ম্যাচের বাইরে ছিলেন। এর থেকেই স্পষ্টত বোঝা যায় যে আমাদের বিভিন্নভাবে অনৈতিক শক্তি প্রয়োগ করা হবে যাতে আমরা আইএসএল এ ভালো জায়গায় কখনোই যেতে না পারি। এখানে উল্লেখ করা প্রাসঙ্গিক যে গত 5 বছরে আমরা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যে 2টি জয় পেয়েছি সেগুলো কিন্তু আইএসএল এর টুর্নামেন্টে নয়, ডুরান্ট এবং সুপার কাপে। আইএসএল কর্তৃপক্ষের এই বিমাতৃসুলভ আচরণ আমাদেরকে ভাবতে বাধ্য করছে যে তারা হয়তো এখনো ওয়ান সিটি ওয়ান ক্লাব তত্ত্বে বিশ্বাসী। ফুটবল মানুষের মেলবন্ধনের একটি মূল অনুঘটক। সমাজের সর্বস্তরে সাধারণ মানুষ এই খেলার সাথে নিজেদের একাত্ম করে নিয়েছে। ফুটবল ধনী দরিদ্র, বর্ণ, ধর্ম, জাতপাতের বাধা ভেঙে দিয়েছে। এই কারণেই এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বের সর্বাধিক মানুষ এই খেলা দেখে। আর আমাদের দেশের ফুটবল ফেডারেশন, যারা এতটাই অযোগ্য এবং প্রকারান্তরে দুর্বল যে সর্বস্তরের মানুষের খেলা এই ফুটবলের সত্তাটিকেই একটি প্রাইভেট কোম্পানির কাছে তারা বিক্রি করে দিয়েছে। পাশাপাশি এটাও নিশ্চিত করেছে যে দেশের শীর্ষ লিগ একটি প্রাইভেট কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে, যারা শুধুমাত্র তাদের ধনী এবং ক্ষমতাশালী বন্ধুদের পছন্দ অপছন্দ ও সুযোগ সুবিধা প্রদান করবে। আর এভাবেই তারা বিশ্ব ফুটবলের ক্রমতালিকায় ভারতীয় ফুটবলকে দিনের পর দিন
অন্ধকারময় গহ্বরে নিমজ্জিত করছে। এআইএফএফ এর রেফারিং দপ্তরের শীর্ষকর্তার কালকের হাস্যকর যুক্তি শুনে আমাদের মনে হচ্ছে যে প্রসিদ্ধ প্রাক্তন ফুটবলাররা, ধারাভাষ্যকারেরা এবং ফুটবল বিশেষজ্ঞরা কিছুই বোঝেন না। এনারা ভারতীয় ফুটবলকে একটি হাসির খোরাকে পরিণত করেছে, যেটি ইস্ট বেঙ্গলের মতন প্রতিষ্ঠানের পক্ষে মানা সম্ভব নয়। তবে তারা যেন ভুলে না যায়, ভারতীয় ফুটবলের গৌরবোজ্জ্বল অধ্যায়কে পুনঃপ্রতিষ্ঠিত করতে অন্ধকারে নিমজ্জিত ভারতীয় ফুটবলকে আলোর দিশা দেখাতে ইস্ট বেঙ্গল ক্লাবের লড়াইয়ের তেজ কিন্তু আগের মতোই অটুট রয়েছে। আইএসএল এ আমাদের প্রতিটি ম্যাচে যা হয়ে চলেছে, এটা আমরা তো রেকর্ডিং করছি না। আইএসএল এ আমাদের প্রতিটি ম্যাচে যা হয়ে চলেছে সেটা যে তাদের গভীর ষড়যন্ত্রের খেলা, এটা কিন্তু আমাদের সমর্থকেরা ইতিমধ্যেই বুঝতে পেরেছে। এই অনাচার আর ষড়যন্ত্রের বিরুদ্ধে ক্লাব শেষ দিন পর্যন্ত লড়াই করবে এবং সাথে সাথে ভারতীয় ফুটবলের বর্তমান নিয়ন্ত্রক গোষ্ঠী শাসনতন্ত্রকে ছিন্ন করতে কঠিন পদক্ষেপ নিতেও কোনরূপ দ্বিধা করবে না। আমরা শীঘ্রই মাননীয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করব এবং মাননীয় মন্ত্রীর কাছে ভারতীয় ফুটবলের ক্রমসমান পরিস্থিতি তুলে ধরে তার হস্তক্ষেপের দাবি জানাব।